হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান ফ্রেয়া। মেয়েটি অস্ফুটই বলে ওঠে, ফারিস, আই মিস ইউ, আই মিস ইউ ভেরি মাচ। কথাটি শুধু জেফিল ওরফে ফারিসের কান অবধি পৌঁছতেই সাথে সাথে সে তার অষ্টাদশীর দিকে তাকাতেই দেখতে পায় অষ্টাদশীর অশ্রুভেজা চোখে তাকিয়ে আছে তার দিকে। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে থাকা মেয়েটিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আচমকা এমন ধাক্কা খেয়ে মেয়েটি কিছুটা দূরে ছিটকে পড়ে। ইতোমধ্যে ডাইনিং রুমে সবাই এসে উপস্থিত হয়। ততক্ষণে ফ্রেয়া নিজেকে স্বাভাবিক করে নেন। বাসায় অপরিচিত একটি মেয়েকে দেখে সবাই বেশ অবাক হয়। নীলা চৌধুরী আর আফরিন চৌধুরী একে অপরের দিকে অবাক চোখে তাকায়। আদিবা চৌধুরী প্রশ্নবোধক চোখে তাকিয়ে বলে, জেফিল, ওকে। বড় কাকিমুনির কথায় আমিও তার দিকে উত্তরের আশায় তাকাই। ততক্ষণে এরাও এসে উপস্থিত, ফোন টিপতে টিপতে। জেফিল কিছু বলার আগে তাকে বলতে না দিয়ে মেয়েটি বলে ওঠে, আন্টি, আমি বলছি, আমার নাম নাতাশা নূর। জেফিল আর আমি বেস্ট ফ্রেন্ড। আমরা একই সাথে ইউকেতে ছিলাম, একই ভার্সিটিতে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। ওকে খুব মিস করছিলাম, তাই সারপ্রাইজ দিতে চলে আসলাম। একই সাথে ছিলাম। এই কথাটা শুনতে বুকের ভিতরটা থক করে উঠল আমার। মনে হচ্ছে প্রিয় কিছু হারিয়ে ফেলেছি। জেফিল ভাইয়ের দিকে তাকাতেই দেখতে পেলাম উনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না। এরা ফোন থেকে চোখ সরিয়ে নাতাশার দিকে ভালো করে তাকায়। মেয়েটি দেখতে মাশাআল্লাহ চোখ ধাঁধানো সুন্দরী, ধবধবে সাদা গায়ের রং, বিড়াল চোখের অধিকারী। হালকা বাদামি বর্ণের চুলগুলো পিঠের উপর ছেড়ে দিয়েছে, কাঁচা হলুদ রঙের গাউন পরা। মনে হচ্ছে এই রংটা তার জন্যই বানানো হয়েছে। মা কাকিমুনিরা হাসি মুখে নাতাশার আপুর সঙ্গে কথা বলছেন। তিনিও হেসে হেসে কথার উত্তর দিচ্ছেন। নীলা চৌধুরী, ফ্রিয়া নাতাশাকে গেস্ট রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও। অনেক জার্নি করেছো, খিদে পেয়েছে নিশ্চয়ই। নাতাশা, আন্টি প্লিজ এত হাইপার হবেন না, আমি বিকেলে চলে যাব। আদিবা চৌধুরী, তোমার বাবা মাও কি এসেছে? নাতাশা, না, তারা সবাই ইউকে। আফরিন চৌধুরী, তাহলে একা একটা মেয়ে তুমি কোথায় থাকবে? নাতাশা জেফিলের দিকে আর চোখে তাকিয়ে বলে ওঠে, কোনো হোটেলে শিফট হব। আদিবা চৌধুরী তার ছেলের দিকে তাকিয়ে বুঝতে পেরে কঠোর সুরে বলে ওঠে, কোথাও যাবে না তুমি, এইখানে আমাদের বাসায় থাকবে। আর জেফিলের বিয়ের পরে তুমি চলে যেও। আদিবা চৌধুরীর কথা শুনে নাতাশার বুকের ভিতর থক করে ওঠে। অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, জেফিলের বিয়ে? নীলা চৌধুরী, এখনো ঠিক হয়নি, কিন্তু আমরা মেয়ে দেখছি, এই আর কি। নাতাশা, আরে বাহ, ভালো সময় এসেছে তাহলে। যে করেই হোক তাড়াতাড়ি সবার মনে জায়গা করে নিতে হবে। এত বড় সুযোগ হাতছাড়া হতে দেওয়া যাবে না। যা 30 বছর আগে হয়নি তা এইবার হবে। মনে মনে ভেবেই বাঁকা হেসে ওঠে। জীবনে আজ প্রথম নিজেকে এত অসহায় লাগছে আমার। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, হৃদয়টা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যারা মন থেকে ভালোবাসে তারা নাকি কখনো ভালোবাসার মানুষটিকে পায় না। আমি আপনাকে ভালোবাসি বললে ভুল হবে। আপনি আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস, হৃদয়ের প্রতিটি স্পন্দনে আপনার অস্তিত্ব মিশে আছে। আমি নিজেকে কি করে বোঝাবো যে আপনাকে চাওয়া আমার জন্য নিষিদ্ধ, অন্যায়। আফরিন চৌধুরী, প্রিয়া, তুই ঠিক আছিস? শরীর কি খারাপ লাগছে? কাকিমুনির কথায় নাতাশা আপু আমার দিকে তাকায়। নাতাশা, তুমি ফ্রিয়া রাইট? আমি কোনো উত্তর দিলাম না। ইরা বলে ওঠে, আপনি কি আগে থেকে সবাইকে চিনেন? ইরার কথায় নাতাশা থতমত খেয়ে বলে ওঠে, না মানে আসলে জেফিল আপনাদের সবার কথা আমাকে বলেছে, কিন্তু ফ্রিয়ার কথা বলেনি। ইরা, তাহলে ওকে চিনলেন কিভাবে? ইরার কথায় নাতাশা ভ্যাবাচাকা খেয়ে যায়। আফরিন চৌধুরী ইরাকে থমকে বলে ওঠে, আহ, থামো তো, মেয়েটা জার্নি করে এসেছে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নিক, তারপর কথা বলিস। ওকে নিয়ে যা নাতাশা, যাও। আর কিছু দেখা বা শোনার মতো শক্তি পেলাম না।
দৌড়ে রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেয়া খাটের উপর থপ করে বসে। আখি যুগল থেকে অজস্র অশ্রুধারা টপ টপ করে পড়ছে। বুকের ভিতর এক পাহাড় সমান বেদনা আজ আমাকে আঁকড়ে ধরেছে। ফ্রেয়া মুখে হাত চেপে চাদর খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কানে বাজছে নাতাশার বলা সেই কথাটা। বিছানার চাদর বালিশ ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে ফ্রেয়া। আমার এই নিষ্পাপ মনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জেহেফিল ভাই। হাজারো কষ্ট, হাজারো আঘাত আপনি দেওয়ার পরেও আমি একটাই কথা বলবো, আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার কিশোরী প্রথম জীবনের প্রেমের প্রণয় জেহেফিল ভাই, বলে আবার টুকরে কেঁদে ওঠে ফ্রেয়া। অন্যদিকে ফারিস রুমে এসে সজোরে দেওয়ালে ঘুষি মারে। রাগে তার নীলাভ চোখগুলো লাল হয়ে যেন আগুন ঝরছে। ড্রেসিং টেবিলের উপরে থাকা ফুলদানিটা সজোরে ফ্লোরে ছুঁড়ে ফেলতেই তার টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে। হাত কেটে তা থেকে রক্ত বেয়ে পড়ছে, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তখনই রুমে প্রবেশ করে নাতাশা। তাকে ঢুকতে দেখে ফারিস তার গলা চেপে ধরে, দেওয়ালের সাথে লাগিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, ফারিস, কার অনুমতি নিয়ে এখানে এসেছিস তুই? টেল মি। ফারিসের শক্ত হাতের বাঁধনে নাতাশা ছটফট করতে করতে হাত ছাড়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফারিস তার হাতের বাঁধন ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। নাতাশা ছাড়া পেতেই কাশতে থাকে, আর একটু হলেই সে মরে যেত। ফারিস প্যান্টের পকেটে হাত গুজে আবার জিজ্ঞেস করে, বল, কার অনুমতি নিয়ে এইখানে এসেছিস? নাতাশা স্বাভাবিক হয়ে বলে ওঠে, তোমার জন্য এসেছি। ফারিস, লিসন, অ্যান্ড দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। ফ্রেয়ার থেকে দূরে থাকবি, ওর আশেপাশেও যেন তোকে না দেখি, আর এই মুহূর্তে এইখান থেকে চলে যাবি, রাইট নাও। নাতাশা, তুমি না প্রতিশোধ নিতে এসেছো? তাহলে তা নিয়ে চুপচাপ বসে আছো কেন? ফারিস, আমার সময় হলে আমি নিব, আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। নাতাশা বাঁকা হেসে বলে ওঠে, ফ্রেয়াকে ভালোবেসে ফেলেছো তাই না? নাতাশার কথা শুনে ফারিস ব্রুকুচকে তাকিয়ে থাকে। তা দেখে নাতাশা আবার বলে ওঠে, সময়। আদৌ কি তা সত্যি? যে ছেলে 100টা মানুষকে নিজের হাতে হত্যা করে তার মাংস শিয়ালকে খাওয়াতে পারে, সেই হার্টলেস ছেলে কিনা সময়ের অপেক্ষা করছে? নাইস বাহানা। ফারিস, স্টপ ইউর ওয়ার্ড। তোকে কে বলেছে আমি ফ্রেয়াকে ভালোবাসি? নাতাশা তাচ্ছিল্য হেসে বলে ওঠে, হ্যাঁ মিস্টার ফারিস ইভান, আমাকে সাধারণ জিনদের মতো ভাববেন না। আমি আপনার মতো এক শক্তিশালী আশিক জিন। আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? মামা মামি না বললেও আমি সব জানি। এই নাতাশা ফিরোজে জানে না এমন কোনো কথা নেই। নাতাশা নিজেকে স্বাভাবিক করে নিয়ে উষ্ঠদয় দিয়ে ফারিসকে আলিঙ্গন করতে নিতেই ফারিস পিছিয়ে যায়। নাতাশা নিজের আবেগকে প্রাধান্য না দিয়ে বলে ওঠে, আমার দিকে একটিবার তাকাও ফারিস, প্লিজ। কোনো দিক থেকে আমি দেখতে খারাপ? কি নেই আমার মধ্যে? ফ্রেয়ার থেকে আমি 1000 গুণ বেশি সুন্দর। একজন মানুষ কি পরীর থেকে সুন্দর হতে পারে? নাতাশার কথা শুনে ফারিস তাচ্ছিল্য হেসে বলে ওঠে, ফ্রেয়ার সাথে নিজের তুলনা করতে যাস না। তুই চাঁদের মতো সুন্দর হলেও মনে রাখিস, সূর্যের আলো ছাড়া চাঁদের সৌন্দর্য তুচ্ছ। আর ফ্রেয়া হলো সেই তারা যে রাতের আধারেও নিজস্ব আলোয় চকচক করে। আর ফ্রেয়া যদি পৃথিবীর সবচেয়ে অসুন্দর, কুৎসিত আর নিকৃষ্ট নারীও হয়, তাহলে আমি ফারিস ইভান, সেই মাহাদিয়া চৌধুরী ফ্রেয়াতে আসক্ত। নাতাশা রক্তজবা চোখ নিয়ে চিৎকার করে বলে ওঠে, ফারিস, ফারিস, আউট, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। নাতাশা নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, চলে যাচ্ছি বলে এইটা ভেবো না যে আমি একেবারে চলে যাব। যদি একবার ফ্রেয়া আমার ধোকায় সাড়া দেয়, তাহলে কি হবে তুমি ভালো করেই জানো।
আর তোমার এই অভিশপ্ত ভালোবাসাই ফ্রেয়ার জীবনকে নরকে পরিণত করবে। এই অভিশপ্ত ভালোবাসার শেষ পরিণতি ফ্রেয়ার মৃত্যু দিয়ে হবে। এরা খাবার নিয়ে এসে নাতাশাকে রুমে না পেয়ে বেরিয়ে যাওয়ার সময় কারো কান্নার শব্দ শুনতেই থেমে যায়। শব্দের উৎস খুঁজতে ফ্রেয়ার রুমের কাছে এসে ভিতরে ঢুকতেই দেখে বিছানার চাদর বালিশ নিচে এদিক সেদিক পড়ে আছে। নিচে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে ফ্রেয়া। এরা দাঁড়িয়ে ফ্রেয়ার কাছে গিয়ে কি হয়েছে, কেন কান্না করছে জিজ্ঞেস করতে ফ্রেয়া কোনো রেসপন্স করে না। হাঁটু থেকে মাথা উঠাতে দেখে ফ্রেয়ার ফর্সা মুখশ্রী লাল টকটকে হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে চোখ ফুলে গেছে। থেকে থেকে ফুপিয়ে উঠছে সে। ইরা, এ কি, কাঁদছিস কেন? শরীর খারাপ লাগছে? কপাল চেক করে বলে ওঠে, না জ্বর তো নেই। তাহলে কাঁদছিস কেন? ফ্রেয়া তাকা আমার দিকে, বল আমাকে কি হয়েছে। ফ্রেয়া হেঁচকি তুলে বলে ওঠে, আমার হৃদয় পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে ইরা। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ইরা, ফ্রেয়া বোন আমার, প্লিজ আমাকে খুলে বল। ফ্রেয়া, তিনি কিভাবে পারল নাতাশা আপুকে? এতটুকু বলেই ফ্রেয়া হিচকি তুলে কেঁদে দেয়। এরা কিছুক্ষণ চুপ করে বসে থেকে কিছু একটা ভেবে বলে ওঠে, তুই কি জিফিল ভাইকে ভালোবাসিস ফ্রেয়া? ফ্রেয়া কিছু বলে না, শুধু কেঁদে যায়। তার চুপ থাকা দেখে ইরা তার উত্তর পেয়ে গেছে ভেবেই দীর্ঘ শ্বাস ফেলে। ফারিস, ফ্রেয়া আমার রুমে আয়, ফার্স্ট 10 সেকেন্ড, এর মধ্যে আমি যেন তোকে আমার রুমে দেখি, বলেই চলে যায়। হঠাৎ ফারিস আসায় ফ্রেয়া আর ইরা ঘাবড়ে যায়। ফ্রেয়া, মরে গেলেও আমি তার রুমে যাব না। ইরা, ফ্রেয়া প্লিজ জিদ করিস না, যা দেখ ভাইয়া কেন ডাকছে। ফ্রেয়া, তোর ভাইয়ের লুতুপুতু প্রেম দেখতে আমাকে ডেকেছে, নিজেকে সে কি মনে করে? আর কিছু বলতে পারল না। ফ্রেয়া তার আগেই ফারিস তাকে কোলে তুলে নিয়ে রুমের থেকে বেরিয়ে যায়। আচমকা এমন কাজে ফ্রেয়া ভয় পেয়ে যায়। ইরা চোখ বড় বড় করে তার ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রুমে আসতেই ফ্রেয়াকে খাটের উপর ফেলে দেয়। খাটের উপর বসে ফ্রেয়া ফুপিয়ে কেঁদে ওঠে। তা দেখে ফারিস বিরক্তি নিয়ে থমকে সুরে বলে ওঠে, স্টপ ইউর ক্রাই। তারপরও ফ্রেয়া থামে না। ফারিস, প্লিজ ফ্রেয়া, আমাকে তোর কান্না থামাতে বাধ্য করিস না, পরে তুই কষ্ট পাবি। তারপরও ফ্রেয়া হিচকি তুলে ফেলে কাঁদতে কাঁদতে। থামার বদলে আরও বেশি কাঁদতে দেখে ফ্রেয়াকে ধাক্কা মেরে বিছানায় ফেলে তার উষ্ঠযুগল নিজের দখলে নিয়ে নেয় ফারিস। তার শত রাগ জেদ ফ্রেয়ার ঠোঁটের উপর ছড়ছে। অসহনীয় লাগামহীন ধারালো দাঁতের আঘাতে ব্যথায় ছটফট করতে থাকে ফ্রেয়া। হাত দিয়ে ধাক্কা দিয়েও এক চুল পরিমাণ নড়াতে পারেনি। ফারিসের শক্তির কাছে তার তুচ্ছ শক্তির বরাবরের মতো বৃথা হলো। শরীর বিন্দু মাত্র নড়াতে পারছে না সে। তার দুই হাত এবং চুলের মুঠি ফারিসের বিনী শক্তির হাতে আবদ্ধ। এমন লাগামহীন অসহনীয় আঘাত সহ্য করতে না পেরে কেঁদে ফেলে ফ্রেয়া। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে ফারিসের হাতের উপরে পড়তেই সে ফ্রেয়ার কান্না ভেজা মুখশ্রীর দিকে তাকায়। রাগের মাথায় সে কি করে ফেলেছে বুঝতে পেরে ফ্রেয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফারিসের হাত থেকে ছাড়া পেতেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ফ্রেয়া। আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেত। অশ্রুসিক্ত চোখ নিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলে ওঠে, ফ্রেয়া, কেন আপনি আমাকে ছুলেন? এক হাত প্যান্টের পকেটে গুছে ভাবলেশীনভাবে ফারিস বলে ওঠে, দিস ইজ ইউর পানিশমেন্ট। আবার কাঁদলে আবার পাবি। ওনার এমন ভাবলেশীন মার্কা তেরা কথা শুনে আমার কাঁপিত্তি জ্বলে ওঠে। ফ্রেয়া, কোন সাহসে কোন অধিকারে আমাকে ছুঁয়েছেন? চিৎকার করে আমার কথা শুনে উনি আমার দিকে এক পা করে এগিয়ে আসতে আসতে বলে ওঠেন, লিসন, তোর উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তোর মতো পুচকি মেয়েকে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ফ্রেয়া তাচ্ছিল্যের সাথে বলে ওঠে, আপনার লজ্জা করা উচিত, একজনকে রেখে আরেকজনের সঙ্গে অসভ্যতা মিচ্ছি। আর যার উপর কোনো ইন্টারেস্ট নেই তাকে ছুতে ঘৃণা করলো না আপনার?
ফারিস ব্রুকুটি করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করে বলে ওঠে, আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো বেয়াদব। বেশি বড় হয়ে গেছিস? এমনিতে তো কিছুই বুঝিস না, আর বুঝলেও এক লাইন বেশি বুঝিস। ফ্রেয়া, সত্যি বললে তো থাপ্পড় মারবেনি। লজ্জা করলো না আপনার গার্লফ্রেন্ড রেখে নিজের চাচাতো বোনের সাথে অসভ্যতামি করতে? ফারিস জানতো তার অষ্টাদশে এমন কিছু ভেবেছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ফ্রেয়ার গাল চিপে ধরে রাগান্বিত সুরে বলে ওঠে, প্রথমত তুই আমার বোন না, আর আমার বোন হওয়ার মতো কোনো যোগ্যতা তোর নেই। দ্বিতীয়ত আমি তোকে ভালোবাসি, এই কথা আমি কখনো বলিনি আর বলবো না। সেখানে গার্লফ্রেন্ড থাকলেই কি আর না থাকলেই কি? তাহলে এইসব কথা কেন আসছে? হোয়াই ইউর ড্রামা ওয়াই? চিৎকার করে বলে সজোরে ড্রেসিং টেবিলের আয়না ঘুষি মারতে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ফারিসে এমন কাজে ফ্রেয়া ভয়ে হতভম্ব হয়ে যায়। সে জানতো না তার কথায় ফারিস এমন একটা কাজ করবে। হাতের দিকে তাকাতেই দেখতে পায় ফারিসের হাত থেকে গল গল করে রক্ত বেয়ে পড়ছে। ফ্রেয়া হাত ধরতে নিতে ফারিস ছিটকে তার হাত ছাড়িয়ে নেয়। ফারিস, স্টপ ইউর ড্রামা, আউট, আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোর চেহারা দেখতে চাই না। ফ্রেয়া, কিন্তু আপনার হাত। ফারিস, আউট, চিৎকার করে। ফ্রেয়া, চলে যাচ্ছি, আর কোনোদিন আপনাকে আমার মুখ দেখাবো না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে নিতেই নিচে পড়ে থাকা কাচের ভেঙে যাওয়া অংশ পায়ে বিঁধে যায়। আহ বলে পা ধরে ফ্লোরে বসে পড়ে ফ্রেয়া। নিচে তাকাতেই দেখে পা কেটে রক্ত বেরিয়ে গেছে। পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় ফারিস অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তার প্রতি। অষ্টাদশে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে রক্ত ভেজা পা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফ্রেয়া চলে যেতেই ফারিস নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য ফ্রিজ খুলে অ্যালকোহলের বোতল নিয়ে বারান্দায় চলে যায়। রুমে এসে ফ্রেয়া দরজা লাগিয়ে দিয়ে মেঝেতে বসে পড়ে। পা বেয়ে এখনও রক্ত পড়ছে, সেই দিকে তার কোনো খেয়াল নেই। ফ্রেয়া, উনি ঠিকই তো বলেছেন, উনি তো আমাকে কোনোদিন বলেনি যে আমাকে ভালোবাসে। তাহলে উনি নাতাশা আপুকে ভালোবাসতেই পারেন, এটা তো আমার একতরফা ভালোবাসা। ড্রেসিং টেবিলের উপর চোখ যেতেই দেখে ফারিসের দেওয়া চড়িগুলো পড়ে আছে। সেগুলো হাত দিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। কিছুক্ষণ পরে অ্যালকোহল শেষ করে ফারিস বারান্দা থেকে বের হয়। রাগ কিছুটা কমেছে তার। গা থেকে শার্ট খুলতে নিতেই মেঝেতে নজর পড়তে দেখতে পায় কাঁচ ভাঙাগুলোর সাথে রক্ত ভেসে আছে। রক্তের উৎস বুঝতে আর বাকি নেই। ফারিস নিচের চুল চেপে ধরে বলে ওঠে, আহ শিট বলে রুম থেকে বেরিয়ে যায়। ফ্রেয়ার রুমের দরজা অনেকক্ষণ ধরে ধাক্কানোর পরও কোনো সারা শব্দ পেল না। এখন সবাই যে যার রুমে আছে, শব্দ শুনতে পেলে সবাই চলে আসবে। তাই ফারিস আশেপাশে তাকিয়ে দরজার নিচ দিয়ে বাতাসের মতো রূপ নিয়ে ফ্রেয়ার রুমে প্রবেশ করে। ঢুকতেই দেখে তার অষ্টাদশী মেঝেতে পড়ে আছে। পা বেয়ে রক্ত বের হয়ে তা শুকিয়ে আছে। ফ্লোরে তার দেওয়া চুড়িগুলো ভেঙে পড়ে আছে। তা দেখে দীর্ঘশ্বাস ফেলে ফারিস ধীর পায়ে হেঁটে গিয়ে হাঁটু গেড়ে বসে অষ্টাদশের শুকনো মুখশ্রীর দিকে তাকে ধীর কণ্ঠে বলে ওঠে, আই এম রিয়েলি সরি সুইট হার্ট। আমি তোকে হার্ট করতে চাইনি। তোর চোখের জল দেখে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আই প্রমিস নেক্সট টাইম এমন ভুল হবে না। ফার্স্ট এড বক্স এনে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে ফ্রেয়াকে কোলে তুলে নেয়। বিছানায় শুয়ে দিয়ে কপালে গভীর চুমু খায় ফারিস। তারপর রুম থেকে বেরিয়ে যায়। ফারিস বেরিয়ে যেতেই পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা অগান্তক রাগে ফুঁসতে থাকে, অগান্তক, আমিও দেখি ফ্রেয়াকে তুমি কিভাবে পাও। ফ্রেয়াকে যদি জানে না মেরেছি তাহলে আমার নামও নাতাশা না। বাঁকা হেসে ফারিস রুমে এসে লম্বা শাওয়ার নিয়ে তাওয়ালে পেঁচিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। কাপড় থেকে ব্ল্যাক শার্ট আর হোয়াইট কালারের
প্যান্ট বের করে নেয়। কানে ব্ল্যাক কালারের ইয়াররিং, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, ভেজা চুলগুলো কপালে পড়ে আছে, তা থেকে টুপটুপ করে পানি পড়ছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই দেখা পায় রোলেক্স ব্র্যান্ডের বিভিন্ন কালারের ঘড়ি। ড্রেসের সাথে ম্যাচ করা সেইখান থেকে ব্ল্যাক কালারের ঘড়ি পরে করা পারফিউম দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অ্যাথেন্স রেডিশ ক্যাসেলের সদর রুমে এদিক সেদিক পাইচারি করছে এক অগান্তক। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পিঠে তার বিরাট বড় পাখা, রাজকীয় পোশাক পরে মাথায় ছোটোখাটো মুকুট দেওয়া। তাকে এভাবে পাইচারি করতে দেখে ক্যাথলিন বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হয়েছে, এমন পাইচারি করছো কেন? ক্যাথলিনের কথা শুনে লোকটি পাইচারি করা থেমে যায়। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ভ্যানিস, চিন্তা করব নয়তো কি করব, তোমার মেয়ে আমার সব প্ল্যান জল ঢেলে দিচ্ছে। স্বামীর কথা শুনে ক্যাথলিন বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, কি এমন হয়েছে শুনি? ভ্যানিস, কি হয়নি বলো? তোমার কি মনে হয় তোমার মেয়ের এমন লাগাম ছেঁড়া পাগলামোর পরে তোমার ভাই তাকে নিজের ছেলের সাথে বিয়ে দিবে? যদি বিয়ে না হয় তাহলে আমি কখনো শক্তিশালী হতে পারবো না। সারা জীবন আমাকে একজন সাধারণ জিন হয়ে বাঁচতে হবে। ক্যাথলিন, কি করতে চাইছো বলো? ভ্যানিস, রিচার্ড ক্যালাসের মৃত্যু, তাকে শেষ করতে পারলে আমি হব সবচেয়ে ধনী আর ক্ষমতাবান বাদশা। বাঁকা হেসে ক্যাথলিন, ফারিস থাকতে ভাইকে মারা কোনো দিন সম্ভব হবে না। ভ্যানিস রহস্যময় হেসে বলে ওঠে, তা আমি জানি, কিন্তু ফারিস ইভান যে তার শত্রুর মেয়েকে ভালোবেসেছে, তারই বাসায় ছদ্মবেশে আছে, তা যদি অ্যাথেন্স শহরে কোনো জিন জানতে পারে তাহলে ওই মেয়েকে ফারিস বাঁচাতে পারবে না, আর ওই মেয়ের শোকে ফারিসও। বলেই ঘর কাঁপিয়ে হেসে ওঠে। রাত 10টা। হান্টিং ব্ল্যাক হাউস। গ্রিসের কোলাহল মুক্ত জনমানবহীন এলাকায় এই হান্টিং ব্ল্যাক হাউসটি অবস্থিত। দোতলা বিশিষ্ট এই বাড়ির চারদিকে কোনো মানুষের অস্তিত্ব নেই। আশেপাশে ঘন জঙ্গলের মধ্যে এই হান্টিং ব্ল্যাক হাউস আর গাছপালা ছাড়া কিছুই দেখা যায় না। বাড়িটির ভিতর আর বাহির কালো রঙের সজ্জিত করা। বাড়ির সামনে সুইমিং পুল আছে, বেশ সাজানো পরিবেশ। যে কেউ দেখলে ভাববে কোনো শৌখিন মানুষের বাড়ি এইটি। কিন্তু এই বাড়ির বাইরে দেখতে যতটা সুন্দর, ভিতরটা তার চেয়ে ভয়ানক। বাড়ির ভিতরে রান্নাঘরে সাদা শার্টের ওপর অ্যাপ্রন পরে ছুরি দিয়ে কিছু কাটছে অগান্তক। তার পাশে নরম কুশনে আরামে শুয়ে আছে একটি সাদা রঙের কুকুর। তার গলায় স্টার শেপের একটি পেন্ডেন্ট পরানো। কিছুক্ষণ পরপর চোখ খুলে মালিকের দিকে তাকাচ্ছে। অগন্তকের পুরো হাত রক্তাক্ত হয়ে আছে। হাতে গ্লাভস পরে ধারালো ছুরি দিয়ে একটি মানুষের লাশ কাটছে খুব মনোযোগ দিয়ে। খুব যত্ন সহকারে তার শরীর থেকে মাংসগুলো আলাদা করছে অগান্তক। তার পাশের প্লেটের মধ্যে লাশের কাটা মাথাগুলো রাখা, তা থেকে রক্ত বেয়ে পড়ছে। রক্ত থেকে কুকুরটি লোভ সামলাতে পারছে না, কিন্তু মালিকের ভয়ে চুপচাপ শুয়ে আছে। ফারিসের চেহারা হিংস্রতার ছাপ। কোনো সাধারণ ব্যক্তিত্বের পক্ষে এমন ভয়ানক কাজ করা সম্ভব না। মাংসগুলো আলাদা করে বাটিতে নিয়ে ডাইনিং রুমে বসে। ফারিস, হান্টার কাম। মালিকের ডাক শুনে কুকুরটি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। খুব তৃপ্তি নিয়ে সে মাংসগুলো খাচ্ছে। ফারিসের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। অতিরিক্ত রক্তের নেশা পেয়েছে তার। সোফায় বসে আরামে গ্লাসে থাকা তরল রক্তগুলো খুব তৃপ্তি সহকারে খাচ্ছে সে। আস্তে আস্তে তার চোখের লাল আভা মুছতে শুরু করে। গলায় থাকা মানুষের হৃৎপিণ্ড অতিরিক্ত ব্লাড লকেটটা লাল রক্তে পূর্ণ হয়ে যায়। গভীর রাত বললে ভুল হবে। আকাশ ঘন কালো মেঘ ঢেকে আছে। চৌধুরী বাড়িটি গাছ ছমছমে পরিবেশ হয়ে আছে। বাইরে তীব্র গতিতে বাতাস বইছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে এখনই ঝড় নামবে। চৌধুরী বাড়ির গেটের সামনে পড়ে আছে দারোয়ানের হাতের লাঠি।
কিন্তু তার অস্তিত্ব কোথাও দেখা যাচ্ছে না। চৌধুরী বাড়িতে কারো উপস্থিতি শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। ঘুটঘুটে অন্ধকার পুরো রুম জুড়ে হয়ে আছে। রুমের মধ্যে কোনো আলোর ছিটেফোঁটাও নেই। বারান্দা দিয়ে তীব্র গতিতে বাতাস আসছে। খাটের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে অষ্টাদশী। বারান্দা দিয়ে কালো ছায়ার মতো ঘরে প্রবেশ করে ছোট একটি বাচ্চার অবয়ব। ধীর পায়ে হেঁটে খাটের উপর উঠে ফ্রেয়ার পায়ের কাছে বসে থাকে। কিছু সময় পরে ফ্রেয়া আড়ামোড়া দিয়ে অন্যদিকে ফিরিয়ে তার পা গিয়ে লাগে সে অবয়বের শরীরের সাথে। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই ফ্রেয়া ঘুম ভেঙে যায়। ব্ল্যাঙ্কেট সরিয়ে পায়ের নিচে তাকাতেই দেখতে পায় একটা ছোট বাচ্চার অবয়ব বসে আছে। তার লাল চোখগুলো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আর তার বরফের ন্যায় ঠান্ডা শরীরের সাথে তার পা লেগে আছে। তা দেখে ফ্রেয়া ভয় পেয়ে শুকনো ঢোক গিলে। কারণ এই বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই। কাঁপা কাঁপা গলায় ফ্রেয়া জিজ্ঞেস করে, কে কে তুমি? বাচ্চা অবয়বটি কোনো কথা না বলে ঝাঁপিয়ে পড়ে ফ্রেয়ার গলা চেপে ধরে। হঠাৎ এমন কাজে ফ্রেয়া ভড়কে যায়। সেই অবয়বের সাথে ধস্তাধস্তি করার সময় তখনই